খুনের ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তা কারাগারে। ভার্চুয়াল হাজিরার সুবিধা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন। ভুক্তভোগীদের সন্তোষ। সেনাপ্রধানের প্রশংসায় উপদেষ্টা। সেনাবাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করেছে। মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না। সেনাবাহিনীকে গালি দিবেন না, সমস্ত অপরাধীকে গালি দেন। শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু কর্তৃপক্ষ সদস্য বিপদগামী হয়েছে। সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটা খুনির কাজ যেন আর করানো না হয়। সেনাবাহিনীর প্রধান ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিচার কাজ শেষ হচ্ছে কাল। রায়ের তারিখ দেবেন ট্রাইব্যুনাল। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাস্তবায়নের নিশ্চয়তা পেলে সনদে সই করবে এনসিপি। এসি পুনর্গঠনের দাবি। নভেম্বরেই গণভোট চায় জামায়াত। নির্বাচনের দিন চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি। সরকার থেকে দলীয় লোক না সরালে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপির। আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতা করবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। নির্বাচন নিয়ে কোনো বেআইনি নির্দেশ দেবে না ইসি। চাপে নথি স্বীকার না করে প্রশাসনকে হিম্মতের সঙ্গে কাজ করার নির্দেশ। পক্ষপাতিত্ব করলে ব্যবস্থার হুঁশিয়ারি। সংঘবদ্ধ ধর্ষণের শিকার জুলাই শহীদ কন্যার আত্মহনন। পটুয়াখালীতে অপ্রাপ্তবয়স্ক 3 আসামির সাজা। 2 জনের 13 বছর ও 1 জনের 10 বছরের কারাদণ্ড। এবং চট্টগ্রাম মেডিকেলে পুলিশকে ছুরিকাঘাত করে পালায় ছিনতাইকারী। চক্রের 8 সদস্য গ্রেফতার। কক্সবাজারে মানব পাচার চক্রের 4 সদস্য আটক। 35 জিম্মি উদ্ধার। গুম ও হত্যার আলাদা 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের নেওয়া হয়েছে সেনানিবাসের অস্থায়ী কারাগারে। এছাড়া পলাতক শেখ হাসিনা সহ 17 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় সহায়তা করায় সেনাবাহিনী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আসামি পক্ষের দাবি সবাই নিরপরাধ। এদিকে নানা আলোচনার পরও আসামিদের কাঠগড়ায় হাজির করায় সন্তোষ প্রকাশ করেছেন গুমের শিকার ভুক্তভোগীরা। বুধবার সকাল 7টার পর কারাগারের সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যান থামে ট্রাইব্যুনালের পেছনের গেটে। একে একে নামানো হয় 15 সামরিক কর্মকর্তাকে। সকাল 8টার দিকে বিচারকের সামনে নেওয়া হয় আসামিদের। জামিন এবং ভার্চুয়ালি হাজিরার সুবিধা চেয়ে আবেদন করে আসামিপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে 15 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 5ই নভেম্বর। এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন, 2 জন পলাতক আছেন 4 জন আসামির মধ্যে, সেই 2 জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গুমের 2 ও জুলাই আগস্টের হত্যাযজ্ঞের এক মামলায় গত 8 অক্টোবর 32 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে গুমের 2 মামলায় সেনা হেফাজতে থাকা 13 জন এবং রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তাকে বুধবার হাজির করা হয়। চিফ প্রসিকিউটর বলছেন, আসামিদের গ্রেফতার করেই ট্রাইব্যুনালে আনা হয়েছে। এজন্য সেনাবাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। যদিও আসামি পক্ষ বলছে গ্রেফতার নয়, আত্মসমর্পণ করেছেন সেনা কর্মকর্তারা। তারা নির্দোষ বলেও দাবি তার। সেনাবাহিনী অফিসার হিসেবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করেছে। এটা প্রক্রিয়াগত কারণে তাদেরকে দেখানো হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে, আসলে তারা গ্রেপ্তার হয়নি। এদিকে গুমের মামলায় বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে কেউ পার পেতে পারে না। আপনারা দয়া করে সেনাবাহিনীকে গালি দিবেন না, সমস্ত অপরাধীকে গালি দেন। শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু সদস্য বিপদগামী হয়েছে। আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটে খুনির কাজ যেন আর করানো না হয়। 15 জনের বাইরে পলাতক আছেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, র্যাবের সাবেক 3 ডিজি সহ 17 জন। তাদের 1 সপ্তাহের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গুমের 2 মামলায় শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 20 নভেম্বর, আর হত্যা মামলার পরবর্তী শুনানি হবে 5 নভেম্বর। এদিন সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে হাইকোর্ট মাজার গেট থেকে শুরু করে গোটা এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গুম খুনে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করায় সেনাপ্রধান সহ সংশ্লিষ্টদের প্রশংসা করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, তাদেরকে সাব জেলে রাখার বিষয়ে সিদ্ধান্তের এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, সেনাবাহিনী প্রধান ওনারা যেভাবে সহযোগিতা করেছেন, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, এটা আমরা খুব পজিটিভলি দেখছি। আর সাব জেলে কেন রাখা হয়েছে, এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার কাজ শেষ হচ্ছে কাল। ট্রাইব্যুনাল এদিন রায়ের তারিখ দেবেন বলে জানিয়েছেন প্রসিকিউশন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে হাসিনা কামালের খালাসের প্রত্যাশা করেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। তাই থেকে বাঁচতে সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হয়েছেন বলেও দাবি তার। গত 3রা আগস্ট জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় বিচার শুরু হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল আল মামুনের। এরপর 28 কার্যদিবসে 54 সাক্ষীর জবানবন্দি এবং 6 কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। শেখ হাসিনা ও কামালের পক্ষে 3 দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়, যা শেষ হয় বুধবার। এদিন যুক্তিতর্কে সাবেক আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়া নিয়ে প্রশ্ন তোলেন স্টেট ডিফেন্স। বলেন, দায় থেকে বাঁচতেই এই পথ বেছে নিয়েছেন তিনি। উনি যা বলেছেন উনিকে নিজেকে বাঁচার সেভ করার জন্য বলেছেন। এই ওনার বলার যে সমস্ত অভিযোগ অন্যদের উপরে এনেছেন, এই মর্মে ওনার সঙ্গে প্যারালাল করে কোনো সাক্ষী নাই। অতএব যেহেতু ওনার সঙ্গে প্যারালাল করে কোনো সাক্ষী নাই, অতএব সেই সাক্ষীকে আমি ডিসএগ্রি করছি। আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। হাসিনা কামালের বিরুদ্ধে কোনো অভিযোগই প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি বলেও দাবি করেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। আমার আসামি বিরুদ্ধে সমস্ত চার্জ গঠিত হয়েছে, সেই চার্জে তারা দণ্ডিত হওয়ার মতো উপযুক্ত নয় এবং সাক্ষ্য প্রমাণে রাষ্ট্রপক্ষ তাদের সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারে নাই। বিধায় আমি আসামিরা নিরঙ্কুশ এবং সম্মানের সহিত খালাস পাবেন। প্রসিকিউশন বলছে, বৃহস্পতিবার পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর। সমাপনী বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেলও। এরপরই রায়ের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। রায়ের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে বলে প্রত্যাশা প্রসিকিউশনের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাস্তবায়নের নিশ্চয়তা পেলে জুলাই সনদে সই করবে এনসিপি। নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকতে পারবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ইসি পুনর্গঠনের দাবি তার। বলেন, যেসব উপদেষ্টাদের নিয়ে বিতর্ক আছে তাদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে। চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনে আসেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও খালেদ সাইফুল্লাহ। সাধুবাদ জানিয়েছি। ঘণ্টাখানেক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপি নেতারা। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই সই করবে এনসিপি। জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ইসির পুনর্গঠনের দাবি জানান নাহিদ। শাপলা ছাড়া অন্য প্রতীক চাপিয়ে দিলে এনসিপি নির্বাচনে যাবে না বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের
বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না, এটা স্বচ্ছ হচ্ছে না, এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন। যেসব উপদেষ্টাদের নিয়ে বিতর্ক আছে তাদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে বলেও জানান নাহিদ। উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতাগুলো রয়েছে, অদক্ষতা, দুর্নীতি এবং রাজনৈতিক দলীয় পক্ষপাতের, তাদের বিষয়ে যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হলে শুধু ছাত্র উপদেষ্টা নয়, অন্য যে উপদেষ্টাগুলো রয়েছে আমরা প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো আমরা বলেছি যে কারা কারা কোন কোন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা প্রশাসনের ভাগবাটোয়ারার সাথে জড়িত আছে, ফলে সার্বিকভাবে এটা বিবেচনা করতে হবে। বিচার ও সংস্কার নিশ্চিত করে জাতীয় নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলেও জানান এনসিপি নেতারা। বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট এবং সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়ে বিএনপির জটিলতা তৈরি করছে বলেও অভিযোগ দলটির। সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে একথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আগে গণভোট না হলে ফেব্রুয়ারি নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও বৈঠকে জানান জামায়াত নেতারা। দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করতে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসেন মিয়া গোলাম পরশ সহ দলটির 4 শীর্ষ নেতা। সন্ধ্যা 6টা থেকে শুরু হওয়া বৈঠক চলে সোয়া 1 ঘন্টা। পরে বৈঠকের বিষয়ে ব্রিফিংয়ে জামায়াত নেতারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরেই গণভোট এবং সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচন ও গণভোট একদিনের চেয়ে বিএনপি জটিলতা তৈরি করছে বলেও অভিযোগ দলটির। সনদের মাঝে যেগুলো আগামী নির্বাচন সংশ্লিষ্ট সেগুলোকে আগেই পাস করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া। যেহেতু তারা গণভোট চায় নাই, জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে, কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে। আবার আমরা বলছি নভেম্বরের লাস্টে গণভোট করেন, প্রায় 1 মাসের বেশি সময় আছে, তারপরে আরো 2.5 মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য। প্রশাসন ও পুলিশের 70% জনবল একটি নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করে দাবি করে তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে জানান তাহের। ইলেকশন কমিশনে, সচিবালয়ে, পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় 70-80% অফিসারই একটি দলের আনুগত্য করছে। লেভেল প্লেইং ফিল্ড করেন, সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন, এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন। এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে পারে। কয়েকজন উপদেষ্টার পক্ষপাতদুষ্ট আচরণের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে বলেও জানায় জামায়াত নেতারা। এই গভর্নমেন্ট এখন যে ইন্টারিম আছে তারা এখন ইন্টারিম থাকবে। যদি কোনো ব্যত্যয় না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে, তাহলে এই সরকারই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন শফিক মুন্সি, যাচ্ছি তার কাছে। শফিক, আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা হয়েছে, তার মধ্যে এনসিপি ছিলেন, জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতারা ছিলেন। তো শুরুতেই আপনার কাছে জানতে চাই যে এনসিপির অবস্থান কী ছিল বৈঠকে? ধন্যবাদ রুদ্র আপনাকে। মূলত আজ জামাত এবং এনসিপি দুই দলের যে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, সেটি কিন্তু গতকাল যে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ছিল তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ এই বৈঠকটি হয়েছে। এবং এই দুটি বৈঠকেই মূলত নির্বাচন, আগামী জাতীয় নির্বাচন কেন্দ্রিক নানা আলাপ আলোচনাই মূলত করেছে। আমরা যদি একটু দেখে আসি, মূলত এনসিপির অবস্থানটি ছিল এই যে যেহেতু তারা জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠান সেটিতে অংশ নেয়নি এবং স্বাক্ষর করেনি এখন পর্যন্ত, তো সেই বিষয়টি আজকে তারা প্রধান উপদেষ্টার কাছে পরিষ্কার করেছে যে কী কারণে তারা স্বাক্ষর করেনি। তারা বলছে যে জুলাই সনদ বাস্তবায়নের একদম সঠিক রূপরেখা যদি পায় তাহলে তারা হয়তোবা জুলাই সনদ সই করতে পারে। একই সাথে তারা এই কয়েক মাস যাবৎ যে নির্বাচন কমিশনের সাথে তাদের প্রতীক সংক্রান্ত একটি জটিলতা আছে, সেই প্রসঙ্গে কিন্তু তারা আজ আলোচনা করেছে। তারা বলেছে যে ইসি তাদের সাথে নিরপেক্ষ আচরণ করছে না এবং তারা ইসি পুনর্গঠনের দাবিও কিন্তু আজ জানিয়েছে। একই সাথে তারা যে বিষয়টি আজকে সাফ জানিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টাকে যে শাপলা ব্যতীত অন্য কোনো প্রতীক যদি তাদেরকে দেওয়া হয় তাহলে আগামী জাতীয় নির্বাচনে হয়তো বা এনসিপি অংশ নাও নিতে পারে, এমনটাও তারা দলের পক্ষ থেকে জানিয়েছে। এবং দলের পক্ষ থেকে একটি বিষয় আজ সাংবাদিকদের কাছে পরিষ্কার করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির নেতারা
বলেছেন যে ছাত্র উপদেষ্টাদের নিয়ে রাজনৈতিক নানা আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু উপদেষ্টা পরিষদে যারাই আছে তারা সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের পরামর্শ এবং সুপারিশেই এই উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছে এবং তাদের মধ্যে ছাত্র উপদেষ্টা ব্যতীত অন্য অনেক উপদেষ্টার নামেও নানা বিতর্ক আছে এবং এই বিতর্কিত যে উপদেষ্টা তাদের বাদ দিয়ে সামনের দিনে উপদেষ্টা পরিষদ যেন পুনর্গঠন করা হয় সে বিষয়ে কিন্তু তারা জামাতের অবস্থান সম্পর্কে জানতে চাই। তারা বলছিলেন নভেম্বরে জুলাই সনদ নিয়ে গণভোটের একটা দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন থেকে। গণভোট সম্পর্কে তারা আজকে কি বলেছেন? রুদ্র, গণভোট সম্পর্কে যে বিষয়টি তারা বলেছেন যে তাদের যে অবস্থান সেটি কিন্তু পুনর্ব্যক্ত করেছে প্রধান উপদেষ্টার কাছে। তারা বলেছে যে জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট না হয় তাহলে জুলাই সনদ এবং গণভোট নিয়ে পরবর্তীতে কিন্তু ভবিষ্যতে যে কেউ নানা আইনি প্রশ্ন তুলতে পারে। এ ব্যাপারে যদি আমরা আজকে একটু চুম্বকাংশ দেখে নেই যে সাংবাদিকদের কাছে তারা যে বিষয়গুলো তুলে ধরেছে এই উপদেষ্টার সাথে বৈঠক পরবর্তী সময়, তারা বলেছে যে আগামী নভেম্বরে জুলাই সনদ নিয়ে গণভোট তারা করতে চায় এবং এ ব্যাপারে কিন্তু তারা ইতিমধ্যে আরও কয়েকটি দলের সাথে নিয়ে রাজপথে সরব আছে, তারা আন্দোলন করে আসছে এবং এই জুলাই সনদ গণভোট হয়ে যাওয়ার পর আগামী জাতীয় নির্বাচন তারা প্রত্যাশা করে। কারণ আগামী জাতীয় নির্বাচনের আগে যদি গণভোটটি হয়ে যায় তাহলে কিন্তু সেটি আইনি ভিত্তি পেতে আর কোনো বাধা থাকবে না বলে জামাতের অবস্থান। এবং তারা যে বিষয়টি বলছে যে গতকাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিএনপি যেমনটি দাবি করেছে যে নির্বাচন ও গণভোট একসঙ্গে দেওয়া, সেই দাবিটি আসলে একটি জটিলতা তৈরি করতে পারে বলেও জামায়াত আজকে জানিয়েছে। এবং জামায়াত যে বিষয়টি বলেছে যে কয়েকজন উপদেষ্টা কিন্তু নানাভাবে নানা দলের সাথে জড়িয়ে পক্ষপাতমূলক আচরণ করছে, যেটি কিন্তু অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে জানিয়েছে জামায়াত। বিএনপির শক্ত অবস্থানে তাদের দাবি নিয়ে বিএনপি আজ কি দাবি দাওয়া উপস্থাপন করলো? আচ্ছা, বিএনপির নীতি নির্ধারণ পর্যায়ের দুজন নেতা কিন্তু আজ একটি বিষয় উল্লেখ করেছেন। তারা বলেছেন যে উপদেষ্টা পরিষদ যদি নিরপেক্ষ না হয় তবে আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষতা হওয়া নিয়ে একটা শঙ্কা দেখা দেবে। এ বিষয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, আমরা এখন দেখে আসবো সেটি। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নে উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বেশ কিছু দাবিও জানায় বিএনপি। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো দলের লোক সরকারে রেখে আগামী নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয়, তাই অন্তর্বর্তী সরকারও ভোটের সময় তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে পারবে না। যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোনো দলের সাথে সম্পৃক্ত আছে তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে না। বিভিন্ন দাবিতে যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে আমির খসরু বলেন, নির্বাচনের আগে অহেতুক যারা রাস্তায় নামছে তারা গণতন্ত্রের বিপক্ষে যাচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা হচ্ছে বিভিন্ন দাবি দেওয়া তুলে রাস্তায় গিয়ে, এগুলো তো রাস্তায় যাওয়ার তো দিন শেষ হয়ে গেছে। শেষ হাসিনাকে বিদায় করা হয়েছে, এখন যাবেন জনগণের কাছে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এই সরকারের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের সম্পর্কিত কোনো লোক থাকেন তো তাকে তো রাখা যাবে না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হচ্ছে নির্দলীয়। তো নির্দলীয় হলে তাহলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা থাকবে কি করে বা রাজনৈতিক দলের লোক থাকবে কি করে? এটা না সরালে পড়ে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। প্রশাসনে ফ্যাসিস্টের সহযোগীদের রেখে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে দাবি করেন বিএনপি নেতারা। এটুকুই বলতে চাই। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির অবস্থান নিয়ে আমরা কথা বলছিলাম, তারা কি বলছেন? হ্যাঁ রুদ্র, আমরা যে বিষয়টি আসলে দেখছিলাম যে বিএনপির নীতি নির্ধারণের পর্যায়ে দুজন শীর্ষ নেতা আজ যে বিষয়টি শঙ্কার সাথে প্রকাশ করেছেন যে এই অন্তর্বর্তী সরকার যদি পুরোপুরি নিরপেক্ষ না হয় তবে আগামী জাতীয় নির্বাচনে নিরপেক্ষ হবে কিনা সে বিষয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন। আমরা যদি একটু দেখি, মূলত দলটির শীর্ষ নেতা রুহুল কবির রিজভী তিনি যে বিষয়টি বলছেন যে দলীয় লোক সরকারে রেখে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি কিন্তু আসলে বিষয়টি ইঙ্গিত করছেন দুজন ছাত্র উপদেষ্টার দিকে এবং তিনি বলছেন যে এই ছাত্র উপদেষ্টা দুজন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির সাথে জড়িত বিধায় আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি আসলে তার নিরপেক্ষতার প্রশ্নে
সামনে নানাভাবে আসলে জড়িয়ে যেতে পারে। এবং তিনি যে বিষয়টি আসলে উল্লেখ করছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যদি থাকে, তাহলে সেই জায়গায় পরিপূর্ণ নিরপেক্ষতার অবস্থান যদি স্পষ্ট না করতে পারে, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের যে মূল কনসেপ্ট, সেই কনসেপ্টটাই আসলে একটু বাধাগ্রস্ত হবে। অন্যদিকে ভোটের আগে দাবির নামে রাস্তায় নামা গণতন্ত্র বিরোধী হিসেবে কিন্তু এই দুজন নেতা উল্লেখ করছেন। তিনি এই বিষয়টি আসলে ইঙ্গিত করছেন জামায়াত সহ অন্য যে 7 থেকে 8টি রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষর করার পরও নানা দাবিতে রাস্তায় নিয়ে নেমেছে তাদের প্রতি। এবং তারা বলছে যে এই আসলে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাস্তায় তারা সকলে একসাথে ছিল, কিন্তু এখন আসলে রাস্তায় নেমে নানাভাবে দাবির পক্ষে জোরালো আওয়াজ তুলে অন্তর্বর্তী সরকারের যে গণতন্ত্রের পথে যাত্রাটা সেটি আসলে বাধাগ্রস্ত করা হচ্ছে। তিনি অভিযোগ এটাই করেছেন এবং তিনি যে বিষয়টা বললেন যে আগামী জাতীয় নির্বাচনে ভালো করার জন্য এখন আসলে রাস্তায় না নেমে জনগণের কাছে যাওয়াটা জরুরি। অন্যদিকে কিন্তু এই দুই নেতাই একটি বিষয় উল্লেখ করেছে যে বিগত 17 বছর যাবৎ যারা সরকারের সাথে নানাভাবে জড়িত ছিল, বিশেষ করে আমলাতন্ত্রে যারা ছিলেন, তারা কিন্তু এখনও বহাল আছে এবং এই প্রশাসনে যারা এভাবে বিগত সরকার আমলে নিয়োগকৃত কিংবা সরকারের সাথে যাদের ভালো সম্পর্ক ছিল, তারা এভাবে যদি প্রশাসন চালাতে থাকে, তাদের দিয়ে আগামী নির্বাচন অনেকটা প্রশ্নবিদ্ধ হবে আর কি। নিরপেক্ষতার ঊর্ধ্বে ওঠার যে প্রধান উপদেষ্টার একটা কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা আসলে বাধাগ্রস্ত হবে। বিএনপির কিন্তু এমনই দাবি। ফ্যাসিস্টের দোসরদের অপসারণের যে দাবিটা তারা তুলেছেন, এই দোসর বলতে তারা কাদেরকে বোঝাচ্ছেন? তারা একদম স্পেসিফিক যে বিষয়টি বলছেন যে গত 17 বছর যাবৎ নানাভাবে বিগত সরকারের স্নেহভাজন অনেকে প্রশাসনের ঊর্ধ্বতন পদে গিয়েছেন, নানাভাবে তারা নিয়োগ লাভ করেছেন এবং তারা নানাভাবে ওই বিগত সরকারের অংশ হিসেবে কাজ করেছে। তো তারা যদি সামনের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকে, তবে সেই নির্বাচনটি আসলে সুষ্ঠু কতটুকু হবে সে বিষয়ে সংশয় প্রকাশ করছে বিএনপি। একই সাথে নিরপেক্ষতার যে প্রশ্ন, সেটি ঊর্ধ্বে উঠে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে কিনা সেই বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই বিভিন্ন প্রশাসনের সাথে যারা জড়িত ছিল, প্রশাসনের যারা বিভিন্ন দায়িত্ব পালন করেছে, তারা যদি সামনের নির্বাচনও দায়িত্বে থাকে, সে বিষয়টি আসলে উল্লেখ করছে বিএনপি। শফিক, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে মত বিনিময় হয়েছে, সেই মত বিনিময়ের বিস্তারিত জানছিলাম সহকর্মী শফিক মুন্সির কাছ থেকে। যুগপত আন্দোলনের শরিকদের কয়টি আসন ছেড়ে দেয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। আলোচনার মাধ্যমে নির্বাচনী আসন ছাড় দেবে বিএনপি। সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, নির্বাচনী জোটে এনসিপি আসবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের ইঙ্গিতও দেন মির্জা ফখরুল। আহমেদ সালেহিনের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 20 দলীয় জোট বিলুপ্ত করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে নামে বিএনপি ও তার মিত্ররা। আলাদা আন্দোলন করলেও তাদের কর্মসূচির ধরন ছিল প্রায় একই রকম। 24-এর অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলে সামনে আসে কবে হবে জাতীয় নির্বাচন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় ভোটের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে চলছে জোট ও আসন বিন্যাস নিয়ে দেন দরবার। নির্বাচনী জোট ও আসন বন্টন নিয়ে বিএনপির ভাবনার বিষয়ে সময় সংবাদকে দলটির মহাসচিব জানান, জোট নিয়ে না ভাবলেও শরিক দলগুলোর আসন বন্টন নিয়ে চলছে আলোচনা। ক্ষমতায় গেলে গঠন হবে জাতীয় সরকার। এই ব্যাপারে আলোচনা হচ্ছে, কোনো সুনির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারিত হয়নি। যে দলগুলোর সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি, সেখানে কিন্তু আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়েই করেছি যে আমরা যুগপৎ আন্দোলন করব, নির্বাচন করব। নির্বাচনের পরে যে দলগুলো আমরা আন্দোলন করেছিলাম তাদেরকে নিয়ে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করবো। জাতীয় সরকারে এখন আমাদের সঙ্গে যারা থাকবেন, একমত হবেন, তারাই আসবে। ইসলামী দলগুলোর জোট নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির রাজনৈতিক জোটে এনসিপি যুক্ত হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ইতিবাচক ছিলেন মির্জা ফখরুল। অসম্ভব নয়, এগুলো তো ডিপেন্ড করে লাস্ট মোমেন্ট, সেটা আপনার পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই ধরনের জোট টোটের ব্যাপারে লাস্ট মোমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়। মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে মির্জা ফখরুল জানালেন, কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে বাছাই করা হবে কারা হবে বিএনপির প্রার্থী। নমিনেশনের ব্যাপারে এখনো কিছুই হয়নি। এগুলো আপনারা জানবেন,
যখন আমরা এটা জানাবো বা তার জন্য তার কতগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো শেষ হলেই আমরা জানাবো। নির্বাচনের সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। কাজ শুরু করে দেওয়া উচিত আর কি কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন। মাঠ প্রশাসনকেও চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন সিইসি। জানান, মাঠ প্রশাসনকে বেআইনি কোনো নির্দেশ দেবে না নির্বাচন কমিশন। অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে মাঠ প্রশাসনকে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্যান্য নির্বাচন কমিশনাররাও। কমিশন সচিবালয়ের সম্মানিত সিনিয়র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি চলছে পুরোদমে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ, অংশীজনদের সঙ্গে সংলাপ, রাজনৈতিক দলের নিবন্ধন সহ নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে কমিশন। সামগ্রিক নির্বাচনের এবারের ভোটের সহকারী রিটার্নিং অফিসার হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, এরই মধ্যে শুরু হয়েছে তাদের প্রশিক্ষণ। বুধবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা নির্বাহী অফিসারদের নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়। 2 দিনব্যাপী এই প্রশিক্ষণের প্রথম ধাপে 50 জন কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। এ সময় কমিশনাররা নির্বাচন নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন মাঠ প্রশাসনকে। কোনো ভয় নাই, সঠিক কাজ করবেন, নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে। কিন্তু উদ্দেশ্যমূলক ভাবে কোনো কাজ করলে কিন্তু সাংঘাতিক পেরেশানিতে পড়বে। ভালো নির্বাচন করার ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আমরা আমাদের যার যার দায়িত্ব, সেই দায়িত্ব যদি আমরা পালন করি, গ্রহণযোগ্য নির্বাচন, সে নির্বাচন দিতে পারবো। নির্বাচন কমিশনাররা আরো বলেন, এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসের দৃষ্টান্ত। এর জন্য আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তারা। দরকার নেই এত উৎসাহী হওয়ার, আবার অতি সাহসী হওয়ারও দরকার নেই। সাহসী হব, যেটুক সাহসী হওয়ার দরকার। প্রশাসন কঠোরভাবে নিরপেক্ষভাবে কাজ করে যাবে। উদাহরণস্বরূপ নির্বাচন অনুষ্ঠান করতে পারি, এটা আমরা একবার দেখিয়ে দিই। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে কোনো চাপের কাছে নতি স্বীকার না করতে ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না, সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। বর্তমান দেশের প্রতিকূলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভালো নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর বলেও জানায় ইসি। আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। নিউমোরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি। চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা। 1 নভেম্বর অনশন কর্মসূচির হুঁশিয়ারি। শ্রমিকদের সুরক্ষায় আইএলওর 3টি কনভেনশনে সই করেছে অন্তর্বর্তী সরকার। দিনটিকে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এই 3টি কনভেনশন অনুসমর্থন পত্রে স্বাক্ষর করেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, রানা প্লাজা ট্র্যাজেডি থেকে শ্রমিকদের অধিকার আদায়ের যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা একটা গন্তব্যে পৌঁছেছে। স্বাক্ষরিত কনভেনশন বাস্তবায়ন হলে শ্রমিকদের অধিকার রক্ষিত হবে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ মাহমুদুল হোসাইন খান, বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটা কঠিন দায়িত্ব, কিন্তু প্রথম ধাপটা আমরা করতে পেরেছি বলে এই ধাপে আমরা নামতে পারবো। এই মেয়াদকালে, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে যে আমরা এই কনভেনশনগুলো যে সই করতে পারলাম, এটা আমাদের জন্য বড় একটা সান্ত্বনার বিষয়। আমরা মনে করি এটা এই সরকার যত কাজ করেছে তার মধ্যে একটা মস্ত বড় গুরুত্বপূর্ণ কাজ করেছে আজকে সনদগুলো সই করার পেছনে। বাস্তবায়নের অংশটা এখনো রয়ে গেছে। এই বাস্তবায়নের অংশটা যেন আমরা তার যাত্রা শুরু করে দিয়ে যেতে পারি। শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় 2 আসামিকে 13 বছর করে এবং 1 আসামিকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন পটুয়াখালীর আদালত। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তবে রায়ে অসন্তোষ জানিয়েছে লামিয়ার পরিবার। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকালে আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার 3 আসামিকে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিনের আদালতে হাজির করা হয়।
ধর্ষণের দায়ে অভিযুক্ত সাকিব, সিফাত ও ইমরান মুন্সিকে 10 বছর করে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সাকিব ও সিফাতকে আরও 3 বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক। আদালতে উপস্থিত ছিলেন লামিয়ার পরিবারের সদস্যরাও। রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিদের ফাঁসির দাবি জানান তারা। যে রায় হয়েছে তাতে আমি সন্তুষ্ট না, আমি চাইছি মৃত্যুদণ্ড, আমি চাইছি ফাঁসি। আমার মাইয়া নাই পৃথিবীর বুকে, আমি এই রায়তে সন্তুষ্ট না। 10 বছর শাস্তি এলে তো এই শাস্তি তো মানা যায় না, ফাঁসিতে ঝুলানো হইতে। আর এত বড় ছেলে বা মেয়ে লোকেরা এত বড় সাবাস বাংলাদেশ হইতে না। গত 18 মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশি এলাকায় বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরদিন নির্যাতিতা বাদী হয়ে দুমকি থানায় মামলা করেন। 1 মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। প্রথমে 2 জনের নাম থাকলেও পরে তদন্তে ইমরান মুন্সির নামও যুক্ত করা হয়। 3 আসামির বয়স 18 বছরের নিচে হয় তাদের বিরুদ্ধে শিশু আইনে অভিযোগ গঠন করা হয়। ঘটনার 1 মাস পর 26 এপ্রিল রাজধানীর সেক্রেটেরিয়েট এলাকার একটি ভাড়া বাসা থেকে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, ন্যায় বিচার না পাওয়ার শঙ্কা ও মানসিক চাপ থেকেই আত্মহত্যা করেন তিনি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। রাতের সময় আরও থাকছে। হাঙ্গেরিতে পুতিনের সঙ্গে আলোচনার উদ্যোগ স্থগিত করল হোয়াইট হাউস। ইউক্রেন যুদ্ধ নিয়ে আর আগ্রহ নেই ট্রাম্পের, বৈঠক করে নষ্ট করতে চায় না সময়। মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া ছিনতাইকারী ইমাম হোসেন আকাশকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একই চক্রের আরও 6 জন পুলিশের জালে। সিসিটিভির ফুটেজে দেখা যায় গত 20 অক্টোবর রাত 8টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 28 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিনতাইকারী ইমাম হোসেন আকাশকে পাহারা দিচ্ছিল 2 পুলিশ সদস্য। এই সময় তাকে কৌশলে পালিয়ে যেতে সাহায্যের জন্য পুলিশের সঙ্গে কথা বলার ভঙ্গি করে চক্রের আরেক সদস্য। ছিনতাইকারী আকাশ দৌড়ে ওয়ার্ড থেকে পালানোর সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে লাল টি শার্টের চক্রের ওই সদস্য। এই সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেডিকেল থেকে তাৎক্ষণিক এক নারীকে আটক করা হয়। এই ঘটনায় ওই রাতেই অভিযানে নামে পুলিশ। পরে বুধবার সকালে সীতাকুণ্ড থেকে পালিয়ে যাওয়া ছিনতাইকারী ইমাম হোসেন আকাশকে এবং নগরীর বিভিন্ন এলাকা থেকে চক্রের আরও 6 সদস্যকে গ্রেফতার করা হয়। তারা জিহ্বার নিচে ব্লেড রাখে এবং তারা বেল্টের চিপাই ব্লেড রাখে এবং পুলিশ যদি কোনোভাবে যদি অসতর্ক থাকে সেক্ষেত্রে তারা পুলিশকে অ্যাটাক করে কিন্তু তারা পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে বন্দর থানা এলাকায় এক চীনা নাগরিককে ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুরিকাঘাত করে আকাশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারে কোনোভাবেই বন্ধ হচ্ছে না মানব পাচার। পাহাড় থেকে সমুদ্র 36 ঘন্টার অভিযানে উদ্ধার 35 জিম্মি, আটক হয়েছেন চক্রের 4 সদস্য। টেকনাফের রাজারছড়ার গহীন পাহাড় মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালায় বিজিবি। অভিযানে ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ও সার্ভেলেন্স যন্ত্র। অভিযানে পাহাড়ের চূড়ায় পাচারকারীদের আস্তানা গুড়িয়ে দিয়ে উদ্ধার করা হয় 6 জিম্মিকে, আর অস্ত্র ও গুলিসহ আটক করা হয় 1 পাচারকারীকে। একই দিন মধ্যরাতে গোয়েন্দা তথ্যে নিশ্চিত হয়ে সমুদ্র উপকূলে নজরদারি বাড়ায় বিজিবি। অবশেষে একটি ইঞ্জিন চালিত সাম্পান নৌকায় পাচারের প্রস্তুতির সময় উদ্ধার করা হয় আরও 29 জন জিম্মিকে। আটক করা হয় পাচারকারী চক্রের আরও 3 সদস্যকে। 3,60,000 করে নেবে, আর না দিলে বাড়িতে কল করে টাকা নিয়ে দিলে কিডনি বিক্রি করে আমাদের কিডনিগুলো বিক্রি করে আমাদেরকে ওই সাগরের মধ্যে ফেলে দেবে। কিছু বললে মারে পিটাই, বলছে বাসা থেকে 3 লক্ষ টাকা করে আনতে হবে। বিজিবি জানিয়েছে রোহিঙ্গাদের মধ্যে মালয়েশিয়া যাওয়ার প্রবণতা হঠাৎ বেড়ে গেছে। অভিযান পরিচালনা করে এই মানব পাচারকারী চক্রকে আমরা টেকনাফে যে শিকড় প্রথিত আছে এটা সমূলে উৎপাদন করতে সমর্থ হব। গত 1 মাসে 13টি অভিযানে 347 জন জিম্মিকে উদ্ধার এবং 47 জন পাচারকারীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে বন্দর অভিমুখে কয়েকশো শ্রমিকের মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে 1 নভেম্বর অনশন কর্মসূচি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।
চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সকালে নগরীর আগ্রাবাদ থেকে বন্দর ভবন অভিমুখে মিছিল বের করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। মিছিলটি কিছু পথ যাওয়ার পরই বাধা দেয় পুলিশ। এই সময় বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর আগে সমাবেশে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। সরাসরি প্রস্তাব ছিল বন্দর কোনো বিদেশিদের দেওয়া যাবে না। সেই প্রস্তাব খেলাপ করে আপনি এখন বন্দরকে বিদেশিদের দিয়ে দিতে চান। কোনো আমেরিকা, কোনো ভারত, কোনো চীন, কোনো বিদেশি রাষ্ট্রকে আমাদের বন্দর দেওয়া যাবে না। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা আজকে বন্দরে যাব। পুলিশ কর্মকর্তা জানান, বন্দর এলাকায় মিছিল সমাবেশ নিষেধাজ্ঞা থাকায় কর্মসূচি শেষ করতে আহ্বান জানানো হয়। বন্দর কেন্দ্রে কোনো প্রকার কোনো মিছিল, মিটিং, র্যালি কিছুই করা যাবে না। সুতরাং আমার ডাবলবাড়ি থানা থেকে তারা ওখানে বন্দর অভিমুখে যেতে চাইছিল। আমি পথের মধ্যে তাদের প্রতিবাদ শেষ করে এখানে তাদেরকে শেষ করে দিচ্ছি। সমাবেশ থেকে আগামী 1 নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনশনের ঘোষণা দেন শ্রমিকরা। ফেরদৌস, সময় সংবাদ, চট্টগ্রাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন বুদাপেস্ট বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পুতিনের সঙ্গে বৈঠক করে সময় অপচয় করতে চান না ট্রাম্প। এমনকি বাতিল করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের নির্ধারিত প্রস্তুতিমূলক বৈঠকও। এছাড়া হোয়াইট হাউস জানিয়েছে আপাতত এই বৈঠকের কোনো প্রয়োজন নেই। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, আলাস্কা সম্মেলনে ট্রাম্প পুতিন যে সমঝোতায় পৌঁছেছিলেন রাশিয়া তার বাইরে যায়নি। এরই মধ্যে ইউক্রেনের চেরোনিহেভ অঞ্চলে রুশ হামলায় নিহত হয়েছেন অন্তত 7 জন। কেরালায় ভারতের রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার অবতরণের পর ধসে পড়ে হেলিপ্যাডের একাংশ। স্থানীয় সময় বুধবার প্রামাদম স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 4 দিনের সফরে কেরালায় গেছেন। অবতরণের সময় নবনির্মিত কংক্রিটের হেলিপ্যাডের একাংশ ধসে গিয়ে চাকা আটকে পড়ে হেলিকপ্টারটির। এদিকে একদিকে কাত হয়ে যায়। রাষ্ট্রপতির বহরের কেউ এতে আহত হননি। পুলিশ জানায়, রাষ্ট্রপতির সফরসূচিতে প্রামাদম স্টেডিয়ামে অবতরণের বিষয়টি শেষ মুহূর্তে ঠিক হয়, আর তড়িঘড়ি করে মঙ্গলবার রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। 2 বছর পর ঘরের মাঠে সিরিজ হার এড়ানোর পরীক্ষা মেহেদী হাসান মিরাজদের সামনে। তৃতীয় ম্যাচে পরিবর্তন আসতে পারে টাইগারদের ব্যাটিং লাইন আপে। মিরপুরে কাল ম্যাচ শুরু বেলা 1টায়। ডু অর ডাই ম্যাচে চিন্তার কারণ অধিনায়ক নিজেই। ব্যাটে বলে পারফরমেন্স নেই, ড্রেসিং রুমেও নিয়ন্ত্রণ হারানোর গুঞ্জন মিরাজকে ঘিরে। মাঠে তার একের পর এক ভুলে ভুগছে বাংলাদেশও। তবে উইন্ডিজের বিপক্ষে এই সিরিজ জয়ে দুঃসময় কিছুটা হলেও কমবে মিরাজের। দ্বিতীয় ওয়ানডের পর কাজটা আরও কঠিন হবে। 2 ম্যাচের মাঝে একদিন বিশ্রামে কাটিয়েছে দল। সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। ব্যাটিং ইউনিটের শক্তি বাড়াতে ফেরানো হতে পারে তানজিদ তামিমকে। প্রথম 2 ম্যাচের মতো শেষ ওয়ানডেতেও উইকেট হবে ধীরগতির। দাপট থাকবে স্পিনারদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। গুম খুনের 3 মামলায় 15 সেনা কর্মকর্তা কারাগারে। ভার্চুয়াল হাজিরার সুবিধা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন। ভুক্তভোগীদের সন্তোষ, সেনাপ্রধানের প্রশংসা উপদেষ্টার। বাস্তবায়নের নিশ্চয়তা পেলে সনদে সই করবে এনসিপি। ইসি পুনর্গঠনের দাবি। নভেম্বরেই গণভোট চায় জামায়াত। নির্বাচনের দিন চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি। এবং সরকার থেকে দলীয় লোক না সরালে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপির। আন্দোলনে শরিকদের সঙ্গে আসন সমঝোতা করবে তারা, জানালেন মির্জা ফখরুল। এ ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।